আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি স্কুল। চলো সমাধান করি সেগমেন্টের, এটা আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে বেশ কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তাই তোমরা যারা এখন পর্যন্ত প্রথম ক্লাসটি করনি তারা মাস্ট প্রথম ক্লাসটি করবে, নাহলে অনেক কিছু কিন্তু এই ক্লাসে কিছু বুঝবে না। তাই তোমাদের প্রথম ক্লাসটি করার পর সেকেন্ড ক্লাসটি করবে। আজকের ক্লাসেও আমরা বেশ কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার মাধ্যমেই শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, চলো ক্লাসটি শুরু করি। দেখো, তোমাদের যে প্রথম প্রবলেমটা রয়েছে, এখানে একটা লবণ দেওয়া আছে। একটা লবণের দ্রাব্যতার গুণফলের একক কোনটি? আচ্ছা, একটা লবণের দ্রাব্যতা গুণফলের একক বের করতে বলা হয়েছে। আচ্ছা, তা দ্রাব্যতা গুণফলের একক কিন্তু ফিক্সড না, সেটা একটা জিনিসের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। এখানে একটা লবণ দেওয়া আছে, লবণটার সাংকেতিক চিহ্ন কি X2Y3। লবণে তোমাকে কী করতে হবে? প্রথমে দ্রাব্যতার গুণফল বের করে নিতে হবে। আর দ্রাব্যতার গুণফল মানে আমরা কি জানি? আমরা দ্রাব্যতার গুণফল মানেই জানি হচ্ছে কেএসপি। তাহলে তোমাকে কি বের করতে হবে? কেএসপি বের করতে হবে। আর আমরা কেএসপি বের করার নিয়ম প্রথম ক্লাসে শিখেছিলাম কিভাবে কেএসপি বের করতে হয়। চলো আমরা এখানে দেখি কিভাবে এককটা কিসের উপর নির্ভর করে এবং এককটা কীরকম হয়। এটা লবণ ওয়াইজ এককও ভ্যারি করে, সব লবণের কিন্তু একক সেম হবে না, ঠিক আছে? তাদের কেএসপি এর মানও ভিন্ন হবে। তাদের লবণের যে একক, দ্রাব্যতা গুণফলের যে একক, সেটাও কী হবে? ভিন্ন হবে, ঠিক আছে? চলো দেখি কি হয়। আচ্ছা, প্রথমত তোমাকে কী বের করতে হবে? প্রথমত তোমাকে কেএসপি বের করতে হবে। আর আমরা কেএসপি বের করার নিয়ম জানি সবাই, কীভাবে কেএসপি বের করতে হয়। কেএসপি যে লবণটা থাকবে সেই লবণটাকে ভেঙে ক্যাটায়ন অ্যানায়ন আকারে লিখতে হবে। তাদের ঘনমাত্রা লিখতে হবে, তাদের ঘনমাত্রা কত, সেই অনুযায়ী তাদের কেএসপি লেখার সময় তাদের ঘনমাত্রা আকারে লিখতে হয়। যেমন আমরা এখানে লিখেছি X⁻² এবং Y⁻3। আমরা তাদের ঘনমাত্রা মানগুলো বসিয়ে দিয়েছি এই লাইনে। X এর মান 2s এবং Y এর মান 3s। আর তারপর আমরা সমাধান করেছি। সমাধান করার পরে আমাদের কেএসপি যে মানটা বের হয়েছে সেটা হচ্ছে 108s⁵। এই মানটা ভেরি ইম্পর্ট্যান্ট তোমার একক ডিটারমাইন করার ক্ষেত্রে। এখানে দেখো এস এর উপর যে পাওয়ারটা রয়েছে সেটা হচ্ছে কত? 5। এস এর উপরে পাওয়ারটা হচ্ছে 5। এটি হচ্ছে তোমার একক নির্ধারণ করার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার এটা মানের উপর নির্ভর করে, ঠিক আছে? যেমন শুধু দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। শুধু দ্রাব্যতার একক কত হচ্ছে? মোল পার লিটার, ঠিক আছে? কিন্তু যখন এটা তো শুধু এস না, এখানে কত রয়েছে? S⁵। তাই তোমাকে কী করতে হবে? সেই অনুযায়ী তোমাকে কী করতে হবে? এককটা নির্ধারণ করতে হবে। সবগুলোর সাথে কি গুণ হয়ে যাবে? 5 করে গুণ হয়ে যাবে। এখানে যদি এস কি থাকতো? এখানে যদি S³ থাকতো, এখানে যদি কি থাকতো? S³ থাকতো, তাহলে তোমার এককটা কী হতো? তাহলে তোমার এককটা হতো মোল কিউব। মোল কিউব লিটার মাইনাস কিউব। তাহলে তোমার এককটা তখন কী হয়ে যেত? এটা হয়ে যেত, ঠিক আছে? এখন S⁵ থাকার কারণে তোমার এককটা হয়ে গেছে কি? এটা mol⁵ L⁻⁵। এটাই হচ্ছে তোমার একক। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। তাহলে আমার আনসারটা কত? আনসার হচ্ছে ক। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, চলো এখন আমাদের যে দ্বিতীয় প্রবলেমটাতে আমরা চলে যাই। দেখো, দ্বিতীয় প্রবলেমে কি বলা হয়েছে? একটি ঘনমাত্রা দেওয়া আছে। ঘনমাত্রার মান কত দেওয়া আছে? 0.005 মোলারিটি। এবং সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান বের করতে বলা হয়েছে। আমার কি বের করতে হবে? পিএইচ এর মান বের করতে হবে। পিএইচ এর মান বের করার জন্য একটা নির্দিষ্ট কি রয়েছে? একটা নির্দিষ্ট সূত্র রয়েছে। নির্দিষ্ট সূত্রটা আমরা সবাই জানি, কিন্তু এখানে কিছু একটা টুইস্ট রয়েছে। আসলে সূত্রের মধ্যে জাস্ট খেলে আমি আমার যদি ঘনমাত্রা মান বসায় দিলে কি হয়ে যাবে কিনা? না। দেখো, অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে তোমাকে প্রোটন দান করবে, আর ক্ষারক মান হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে? অ্যাসিড মানেই প্রোটন, ঠিক আছে? ক্ষারক মানে হাইড্রোক্সিল আয়ন।
দেখো সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, এখান থেকে তুমি কী পাবা, এখান থেকে প্রোটন পাবা। প্রোটন মানে হচ্ছে হাইড্রোজেনের আয়ন, ঠিক আছে, এই প্রোটন পাবা। এখন দেখো সালফিউরিক অ্যাসিডকে তুমি যদি ভেঙে লিখো তাহলে কয়টা প্রোটন পাচ্ছ? অবশ্যই 2টা প্রোটন পাওয়া। তাই তোমাকে এখানেই হচ্ছে টুইস্টটা, ঠিক আছে। তাই তোমাকে যেই ঘনমাত্রাটা দেওয়া আছে সেটা দিয়ে অঙ্ক করলে কিন্তু হবে না, ঠিক আছে। চলো কীভাবে করতে হবে সেটা আমরা একটু খেয়াল করি, আমরা করি চলো। দেখো ফার্স্টে আমরা কি করেছি, ফার্স্টে আমরা সালফিউরিক অ্যাসিডটাকে ভেঙে লিখেছি, ঠিক আছে। ভেঙে লেখার পরে আমরা এখানে 2টা প্রোটন পেয়েছি এবং একটা কি SO4 2-, ঠিক আছে। 2টা প্রোটন পেয়েছি। সালফিউরিক অ্যাসিড ভাঙলে কী পাওয়া যায়, 2টা প্রোটন পাওয়া যায়। এখন দেখো প্রতিটি প্রোটনের ঘনমাত্রা হচ্ছে কত, 0.005 m। এখানে কিন্তু সম্পূর্ণ প্রোটনের নয়, প্রতিটা প্রোটনের ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে এখানে আমরা যেহেতু 2টা প্রোটন পাই, তাহলে আমার কী করতে হবে, প্রতিটা 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ যে পাবো সেটা হচ্ছে আমার কি, এই দ্রবণের জন্য আসল ঘনমাত্রা। এইটা দ্বারাই অঙ্ক করতে হবে। কেউ যদি সরাসরি এটা দ্বারা অঙ্ক করে তাহলে তার অঙ্ক কী হবে, ভুল হবে। তাহলে আমাকে সঠিক ঘনমাত্রাটা বের করে নিতে হবে। যদি 3টা প্রোটন হয় তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডে কয়টা প্রোটন দিবে, একটি দিবে। তখন যা ঘনমাত্রা থাকবে তাই ব্যবহার করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কয়টি প্রোটন পেয়েছি, এই ক্ষেত্রে আমরা 2টি প্রোটন পেয়েছি। আর 2টি প্রোটন পাওয়ার ফলে আমার 2 দ্বারা কী করেছি, আমি গুণ করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যে আমাদের সূত্রটা সিম্পল, আমাদের পিএইচ বের করার সূত্রটা হচ্ছে এটা মাইনাস লগ প্রোটনের আয়নের গুণফল। এটা আমরা জাস্ট খালি হাইড্রোজেনের আয়ন বা প্রোটনের ক্ষেত্রে মানটা বসায় দিয়েছি, যে মানটা এখানে পেয়েছি 0.01 মোল। সেই মানটা বসায় দিলে আমরা একটা সুন্দর ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাবো হচ্ছে কত, 2। আর এটি হচ্ছে কি আমার 0.05 m সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচের মান। তাহলে কত পাবো, উত্তর হচ্ছে 2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরকম যত প্রবলেম পরীক্ষা আসবে তোমরা সবাই খুব ইজিলি পারবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট সমস্যায় চলে যাই। দেখো এখানে বলা রয়েছে, প্রশ্নটা হচ্ছে নিচে কোন 2টি মৌল শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। এটা খুব কমন একটা প্রশ্ন, এটা সবাই আমরা জানি যে কোন 2টি মৌল এখানে বর্ণ প্রদর্শন করে না, কিন্তু কেন করে না সেটা হচ্ছে প্রশ্ন। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, এই কনসেপ্টটা অনেকে আমরা জানি না, ঠিক আছে। দেখো এখানে উত্তরটা হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই 2টি মৌল কী করে না, বর্ণ প্রদর্শন করে না। কেন করে না, চলো আমরা এই ব্যাখ্যাটা জানি, ঠিক আছে। দেখো 2টা মৌলেরই এখানে ইলেকট্রন বিন্যাস করা রয়েছে, 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস করা রয়েছে এবং 2টা মৌলের সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করেছে, সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করেছে হচ্ছে s অরবিটালে। আর তুমি ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছ যে সর্বশেষ মৌলের প্রবেশ করেছে কি s অরবিটালে। আর s অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, s অরবিটালে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে, 2টা ইলেকট্রন থাকতে পারবে। তার মানে তারা পূর্ণ অবস্থা রয়েছে। আর ইলেকট্রন যদি পূর্ণ অবস্থায় থাকে তাহলে সেই মৌলটা কি হয়, অনেক বেশি স্থিতিশীল হয়, অনেক বেশি স্টেবল হয়। আর তারা কি করতে, তাদেরকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, তাদের থেকে মৌল বা ইলেকট্রন ত্যাগ করাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। তাদের আয়নীকরণ শক্তি কি হয়, অনেক বেশি হয়, যে কারণে তাদেরকে অনেক বেশি উত্তপ্ত করতে, ইলেকট্রনটাকে উত্তপ্ত করতে কী হয়, অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। যে শক্তি কী করতে পারে না, বুনসেন বার্নার দিতে পারে না, বুনসেন বার্নার সেই পরিমাণ শক্তি দিতে পারে না, যে কারণে তাদের কী করে না, তারা কোনো ধরনের বর্ণ প্রদর্শন করে না। ইলেকট্রনে যদি উত্তপ্ত হয়ে না যেতে পারে তাহলে তো কোনো ধরনের বর্ণ প্রদর্শন করবে না, স্বাভাবিক এটা, তাই না। আর তাহলে মেন কারণটা হচ্ছে এরা অনেক বেশি স্থিতিশীল, কারণ তাদের শেষ অরবিটালে ইলেকট্রন কি থাকে, পূর্ণ অবস্থায় থাকে, যে কারণে তাদেরকে উত্তপ্ত করতে, ইলেকট্রনগুলিকে উত্তপ্ত করতে যেই পরিমাণ শক্তি প্রয়োজন সেই পরিমাণ শক্তি বুনসেন বার্নার দিতে পারে না। এই জন্য ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম কী করে না, বর্ণ প্রদর্শন করে না। এটাই হচ্ছে আমাদের মেন কারণ, ঠিক আছে। আজকে আমাদের এই ক্লাসে 3টা সমস্যা আমরা সমাধান করেছি। আমরা নেক্সট ক্লাসে আরও বেশি সমস্যা সমাধান করব। তবে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে, তোমাদের জন্য একটা কুইজ রয়েছে, কুইজটার উত্তর তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। চলো দেখি কুইজটা কি।
কুইজটা হচ্ছে নিজে কোনটি ফেরোম্যাগনেটিক নয়। আমরা সবাই জানি অবস্থান্তর মৌল কী করে, চৌম্বক ধর্ম প্রদর্শন করে। আমরা জানি 3 ধরনের চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারে, ডায়াচৌম্বক, প্যারাচৌম্বক আর ফেরোচৌম্বক। ঠিক আছে, এই তিনটার মধ্যে এই 4টা অপশন রয়েছে, কোনটি ফেরোম্যাগনেটিক নয়। কিন্তু 3টা মধ্যে রয়েছে যেটা ফেরোম্যাগনেটিক আর একটা ফেরোম্যাগনেটিক নয়। এখন কোনটি নয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।